আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় গানের শিক্ষক, ধর্মীয় শিক্ষক। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। তারিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে হাবিব ভাইকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়ে গানের শিক্ষক, ধর্মীয় শিক্ষক। আলোচনার বিষয় নেই, এটি আমাদের ট্যাগলাইন। আলোচনা আরো অনেক বিষয় নিয়ে আছে, প্রতিদিনই একই বিষয় নিয়ে আলোচনা হয়ে যায়, তাই আজকে একটু চিন্তা করলাম যে অন্য বিষয় নিয়ে আলোচনা করা উচিত, যেটি সব ধর্মীয় যারা আছেন, ধর্মীয় ইসলামপন্থী দলগুলো, তারা এটি নিয়ে গতকালকে একটি সেমিনার ছিল। আজকে আরেকটি বিষয় আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং হয়েছে, সেখানে বলা হয়েছে যে রোববারের মধ্যে আসলে যে বাস্তবায়ন পদ্ধতি, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেছেন সহসভাপতি অধ্যাপক আল রিয়াজ। আমি হাবিব ভাইকে দিয়ে শুরু করতে চাই। গানের শিক্ষক, ধর্মীয় শিক্ষকের বিষয়ে আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। আমরা গতকালকে দেখেছি একটি সেমিনার হয়েছে, সেখানে বলেছেন অন্তর্বর্তী সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক 5টি দলের নেতারা। তারা বলেছেন সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এর ব্যতিক্রম হলে দেশের ইসলাম প্রেমিক জনগণ রাজপথে নামতে বাধ্য হবেন। সেমিনারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খলিলুর রহমান মাদানী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল পতিত ফ্যাসিবাদী সরকার, তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে অন্তর্বর্তী সরকারকে। আলেম ওলামাদের মন মতো দেশ গঠনের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না, নইলে একটি বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। হাবিব ভাই, আমি এই প্রসঙ্গে আপনাকে দিয়ে শুরু করতে চাই। তিনি বলছেন যে আলেম ওলামাদের মন মতো দেশ গঠনের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না, নইলে একটি বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে কিছু টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞ ইফতেখারকে আমার শুভেচ্ছা। আসলে মনে হয় এই বাংলাদেশে এই প্রথম এই ধরনের একটা আলোচনা আসলো। গানের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, ধর্মীয় শিক্ষক তো আছেই মনে হয়, আছে না প্রাইমারি স্কুলে? অনেক জায়গায় নেই, এটি একটি বাস্তবতা। না, ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। গানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক স্কুলে আমার মনে হয় যে খুব জরুরি বলে আমার কাছে মনে হয় না, যেটা জরুরি না। এখন এই যে বর্তমান যে এই যে সিদ্ধান্তটা এখন আসলো, এটা জরুরি ছিল না তো। এই সময় এই সরকারের সময় এই সিদ্ধান্ত কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। এই যে এই সরকার এখন এসে সময় এসে এই যে নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ শুরু করে দিল পুনরায়, এই সীমানা নির্ধারণ করার খুব দরকার ছিল। এখন একবার ওই ফ্যাসিস্ট সরকার করেছিল, কোথাও ভোটার ছিল 8 লাখ, কোথাও ছিল 1.5 লাখ, কোথাও ছিল 1,25,000। এইগুলিকে আসন বিন্যাস করার ক্ষেত্রে দ্বিমত থাকার খুব একটা বেশি ছিল না। আবার শহর কেন্দ্রে, শহরে তো একই এলাকার ভিতরে তো লক্ষ লক্ষ ভোটার, যে সেখানকার ভোটার দিয়ে করবেন। এই যে অনেকগুলি ঘটনা আছে, অনির্বাণ সরকার আসলে এক ঘটনা ঘটালো, আবার ভাঙচুর করলোই তো বিভিন্ন আসন। যেমন কেরানীগঞ্জকে ভেঙে 3-4 জায়গায় নিয়ে গেল। একটা অংশ একটা নির্বাচনী এলাকা হলো, আর একটা অংশের সাথে সাভার, তারপরে যে আরো 2-3টা থানা মিলে দিল। এইগুলো অবাস্তব কতগুলো জিনিস। আমাদের এবারে পাবনা, সাথিয়া, বেড়ার একটা অংশ, 4টে ইউনিয়ন, একটা পৌরসভা মিলে সাথিয়া, আবার বেড়ার 5টা ইউনিয়ন নিয়ে সুজানগর একটা নির্বাচনী এলাকা। তো ভোট এখানে ছিল মনে হয় 4 লাখ মতো, ওখানে ছিল মনে হয় 4,56,000, এরকম, মানে 70-80,000 ডিফারেন্স। এখন এসে করলো কি, বেড়া আর সুজানগর এক করে দিল, আর সাথে আলাদা হয়ে গেল। তাতে হলো কি, বেড়ার ওই আসনে যিনি নির্বাচন করেছেন আমাদের সেলিম রেজা হাবিব, আমার দলের মৌখিকভাবে সিদ্ধান্ত তাকে দেওয়া হয়েছে, উনি চূড়ান্ত হবেন। তো সেখানে ওখান থেকে ওখানে দূরত্ব 100 কিলোমিটার প্রায়। তারপর চরাঞ্চল আছে, মানিকগঞ্জের সাথেও আছে, মানে সুজানগরের কিছু কিছু জায়গা। তো এই যে অবাস্তব কিছু জিনিস, তো এইটাও মনে হচ্ছে এই সরকার এই সময় এসে গানের শিক্ষক, ধর্মীয় শিক্ষক কোনো প্রয়োজন ছিল না, এই ঝামেলা বাঁধানোর কোনো প্রয়োজন ছিল না। তবে সবশেষে আলেম ওলামাদের মতামত ছাড়া করা যাবে না, আলাপ আলোচনা করা ছাড়া যাবে না এই কথা না, আবার পরামর্শ করে করা করলে ভালো হয়, এটা বলতে হবে। তাকে আলেম ওলামারা তারা নামাজ পড়ায়, আমরা তাদের পিছনে নামাজ পড়ি,
আমরা নামাজ জানাজা দাঁড়াই, তারা জানাজা পড়ায়, তারা মিলাদ শরীফ দোয়া পড়ায়, আমরা দোয়া পড়ি। তো সেখানে আমাদের বাধ্যও তো তারা না, আমাদের বাদ দিকে তারা। এখন যদি এই কথা যদি আলেমরা বলে যে আমাদের এই মত কোনো কিছু হবে না, এখন যারা আমরা আলেম না, আবার যদি বলি যে তোমাদের কোথাও নামাজ পড়বো না, তোমাদের দরকার নেই, আমার নিজেরাই জানাজা দেবো, একটি বিপদের জন্য এইটা হুঙ্কার দেওয়াটা ঠিক না। একটা রাষ্ট্র কাকে হুঙ্কার দেবো আমরা? এখন তো ফ্যাসিস্ট নেই, এই সরকার তো আমাদের সরকার, সবাই আমরা সমর্থন করেছি, আন্দোলনকারী যারা ছিলাম তাদের সরকার, তো তাদের সরকারকে আপনি হুমকি দেবেন কেন? আবার একটা নির্বাচনের সামনে রেখে এই জন্য হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে কী হতে পারে? হতে পারে এইটা যে একটা দেশে তো নির্বাচনটা পিছিয়ে যায়, এই দেশ বলছে যে সিদ্ধান্ত ছাড়া নির্বাচনটা পিছিয়ে দেশ থাকবে? দেশের জিডিপি কোথায় নেমে গেছে দিন দিন। আর একটা বছর যদি এইভাবে অনির্বাচিত সরকার থাকে, যত শক্তিশালী সরকারি বা যত বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা থাকুক না, কোনো লাভ নেই। তো ডক্টর ইউনূস স্যার আজকে 1 বছর পার হয়ে গেছে, সারা পৃথিবীতে সমাদৃত একটা ইনভেস্টমেন্টকে আসতেছে, অথচ এনেই যদি এই 1 বছরে যদি কোনো নির্বাচিত সরকারের উনি প্রধান থাকতেন, বা 5 বছরের জন্য একটা নির্বাচিত সরকার তার জন্য প্রধান হন, চেঞ্জ হয়ে যাবে, 6 মাসের ভেতর দেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, অনেক ইনভেস্টর এখানে আসবে। এই জন্য একটা নির্বাচন হওয়া দরকার, নির্বাচন সরকার হওয়া দরকার। এই মুহূর্তে গানের শিক্ষক, তারপরে আবার কেউ না বলে ফেলে তার নাচের শিক্ষকই বা কেন দেবে না? নাচের শিক্ষকও দিচ্ছে, নাচের শিক্ষকও দিচ্ছে। আর 2 দিন পরে আবার এমন দাবি করতে পারে এসব রাত্রে সব টকশো করে, টকশোর জন্য একটা আলাদা মাস্টার প্রাইমারি স্কুল থেকে দেওয়া শুরু করুক, যে টকশো ভবিষ্যতে কীভাবে কথা এখন এখান থেকে তারা শুরু করুক। তো আমার মনে হয় যে দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই, অযথা কিছু যেগুলো ইস্যু না, এদিকে আমার জিডিপি বাড়বে, একটা ইনভেস্টর আসবে, মানে এখানে কালকে আমার ফসলের ফলন বেশি হবে, এই সমস্ত কথাবার্তা বললে, এই সমস্ত কর্মপদ্ধতি সামনে নিয়ে এসে আমি মনে করি এই সমস্ত থেকে দূরে থেকে সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে চিন্তা করা উচিত। জি, শাহ ইফতেখার তারিক, আপনি কি মনে করেন আসলে এই বিষয়গুলো? হাবিব ভাই বলছেন যে আসলে এখন এই মুহূর্তে এইগুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না, আসলে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে হোক এই বিষয়গুলো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন এক সময়ের তুখোর ছাত্রনেতা এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হাবিব ভাই, তাকেও মোবারকবাদ জানাচ্ছি, এবং এই মুহূর্তে যারা আমাদের দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা ঘটনার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত পতিত সরকারের আমলে শিক্ষামন্ত্রী ছিলেন নওফেল। তিনি একটা বৈঠকে সবাইকে ডেকে বলছেন, কেন প্রাথমিক বিদ্যালয়গুলি ছাত্র পাচ্ছে না, এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র নাই। আগে একটা সমস্যা ছিল যে ছাত্র ঝরে যায়, আর এখন ছাত্রই পাচ্ছে না। সেটি কি সরকারি প্রাথমিক বিদ্যালয়? সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র পাচ্ছে না। এটার পেছনে কারণ হলো এদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন এসেছে। এটা তো নদীর ঢেউয়ের মতো, মানুষ কখনো উদাসীন হয় আবার সচেতন হয়। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আবারও ইসলামের মূলের দিকে ফিরে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে তাদের সন্তানরা যদি তাদের বেসিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে এই সন্তান ঐশী হয়ে যাবে। এই সন্তান তার বাবা মার বিরুদ্ধে গিয়ে মামলা করবে। কয়েকদিন আগে দেখেছে যে বাবা মা আমাকে জন্ম দিয়ে অপরাধ করেছে। অতএব সন্তানকে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা ছোটবেলায় দিতে হবে। এখন স্কুলগুলি এমন সময় শুরু হয় যে মক্তবে যাওয়ার সুযোগ পায় না ছেলে মেয়েরা। এখন আমরা অনেক দিন আগে থেকে এই বাস্তবতাটা উপলব্ধি করছিলাম এবং বলছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে যদি আমাদের যে বেসিক ধর্মীয় শিক্ষাটা শেখা দরকার, সেটা যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ে দিতে পারি, তাহলে তাকে আর মক্তবে যেতে হবে না। সে যদি কোরআন শরীফটা স্কুলেই শিখে ফেলে, ক্লাস 6 পর্যন্ত শুদ্ধভাবে শিখে ফেলে, এতে তো আমাদের মানে কোনো ক্ষতি হচ্ছে না। সে বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, সে আলাদা জায়গায় গিয়ে মক্তবে পড়ছে। সেই মক্তবের যে কোরআন শরীফ শিক্ষা এবং ইসলামের মৌলিক শিক্ষাটা যদি, এবং হিন্দু ধর্মের হিন্দুদের মৌলিক শিক্ষাটা যদি স্কুলে হয়ে যায়, তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলি ছাত্র হারাবে না। এখন ছাত্ররা কোথায় যাচ্ছে?
ছাত্ররা কিন্তু মাদ্রাসায় চলে যাচ্ছে। এখন মাদ্রাসাগুলি বাংলা, অঙ্ক, ইংরেজি সবই পড়াচ্ছে, সাথে ধর্মীয় শিক্ষাটা দিচ্ছে। কিন্তু যারা এই চক্রান্তের মূলে, যে আমাদের পুরো জাতি, আমাদের জনগোষ্ঠীকে ইসলাম থেকে দূরে সরানোর মূল চক্রান্তটা যারা করে, তারা কিন্তু বিভিন্ন সরকারের ঘাড়ে সোয়ার থাকে। এদেরকে আমরা দেখতে পাই না, এরা পর্দার অন্তরালে থাকে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পর্দার অন্তরালের কলকাঠি কিন্তু ওরাই নাড়ছে। আমি বুঝাতে পারছি নিশ্চয়ই। এখন দেখুন, আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি, আমি প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় 20টা সূরা মুখস্থ করেছিলাম, এবং ইসলামের বেসিক জিনিসগুলি আমি ইসলাম ধর্ম শিক্ষার মাধ্যমে শিখেছিলাম। কিন্তু আপনি কি জানেন, এখন প্রাইমারি শিক্ষকগুলিতে কোনো ধর্মীয় শিক্ষক নাই। বাংলা শিক্ষক বা অঙ্ক শিক্ষক বা ইংরেজি শিক্ষক, সে কোনো রকম ওই ক্লাসটা ঘুমিয়ে বসে কাটিয়ে দেয়। এটা, এই ধর্মীয় শিক্ষক নিয়োগ অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তার পরিবর্তে কি দেওয়া হলো? ঠিকই বলেছেন হাবিব ভাই, যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেওয়া হলো। এই যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেওয়া হলো, গান তো এটা তো হলো এক্সট্রা কারিকুলাম। এক্সট্রা কারিকুলামের জন্য সে বিভিন্ন জায়গায় গান শেখে। গান তো আগেও অনেকে শিখতো, বাসায় গানের টিচার যেত। এখন স্কুলে গানের শিক্ষক নিযুক্ত দেওয়া হচ্ছে। শারীরিক শিক্ষার নামে নাচের শিক্ষক যদি নিয়োগ করা হয়, তাহলে একটা অশনি সংকেত আমাদের জন্য অপেক্ষা করছে। এখন মানুষ বুঝতে শিখেছে, মানুষ অনেক সচেতন হয়েছে। আমরা তো মৌলিক অধিকারের কথা বলি, যে আমাদের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি আমাদের মৌলিক অধিকারের কথা বলি। কিন্তু আরেকটা মৌলিক অধিকার আছে, আমার আদর্শ, আমার বিশ্বাসের নিশ্চয়তা। আমার সন্তান স্কুলে যাচ্ছে, সে মুসলমানই হতে পারছে না। এটা তো কমিউনিস্ট শাসনামলে এরকম হতো যে ধর্মীয় শিক্ষা মানে দেওয়া নিষিদ্ধ ছিল, হত্যা করা হতো বিভিন্ন ইয়াতে। তো অনেকটা তো ওই দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো একটা সুদূর প্রসারী চক্রান্ত। আসলে অনেকে সেকুলার হওয়ার ভান করছেন। বিশ্ব ব্যবস্থা পাল্টে গেছে। এখন আর আগের বিশ্বের যে মানে যেভাবে চলতো বিশ্ব, এখন পোলারাইজেশন হচ্ছে। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি, রাজনীতির দিকেই আসি। হাবিব ভাইকে পেয়েছি, রাজনীতির মানুষ। হাবিব ভাই, ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে যে রোববারের মধ্যেই এটি একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায় ঐকমত্য কমিশন। আপনার কি মনে হয় আসলে বাস্তবায়ন পদ্ধতিটা নিয়ে আসলে ঝামেলা এখন যেটি হচ্ছে, যে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে? নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে? মানে কি মনে করেন আপনি? না, এটা নিয়ে তো মানে বিভিন্ন মতামত, দ্বিমত এগুলি প্রশ্ন করতে হবে। মতামত দ্বিমত থাকবেই তো, সবই একমত একদলিত হয়ে যেত। উনি বললেন ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, কতগুলি ইসলামিক দল আছে না? একটা ইসলামিক দল আছে, ওনারা ওই সাথে একমত কিনা যায় না, কয়েকদিন বক্তৃতা শুনছি, তারা তো এই ব্যাপারে একমত, গানের শিক্ষকের, ধর্মীয় শিক্ষকের ব্যাপারে না, তারা বক্তব্য দিচ্ছে। কালকে শুনলাম যারা ইসলামিক দলকে ভোট দিবে না ইমান হারা হয়ে যাবে। আবার বলতেছে দাঁড়িপাল্লা ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে। আরেকদিন নিয়ম মৌলানাকে দেখলাম বলতেছে আমাদের ইসলামের পক্ষ থেকে, যে বাংলাদেশ হবে জান্নাত বেচা কেনার একটা ক্ষেত্র, এখান থেকে জান্নাতের টিকিট নিয়ে যাবে বিভিন্ন দেশ। আবার কেউ কেউ বলতেছে যে ভোট দিলে সরাসরি ভেস্তে চলে যাওয়া যাবে। দুশো ছেলেরা বলছে তাহলে তার নামাজ কালাম পড়বো না, রোজা টোজা কিছু রাখবো না, কষ্ট করে একবার দাঁড়িপাল্লা ভোট দাও ভেস্তে চলে যাবো। তা আবার বলি, আর বলতে হবে কয়বার দিলে ভেস্তে দেওয়া হবে, এর থেকে আবার টিকিট নকল দেওয়াকে নানান কাহিনী হতে পারে। আমার কথাটা বোঝাচ্ছে এই কারণে যে ইসলামিক দলগুলির ভিতরে কত ঘটনা, তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলির ভিতরে বিরোধ থাকবেই, একমত হবে না। এখন কথা হলো মোটা দাগে যে কথাটা, যে দেশে ভোট হতো না, যে দেশে দিনের ভোট আগের দিন রাত্রে হয়ে যেত, যে দেশে ভোট ছাড়াই 153 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেত, যে দেশে ভোট হওয়ার পর ভোট সিল মারা, কাটাকাটি, ব্যালট পেপার দখল, সেন্টার দখল করার পর 48 ঘন্টা ফলাফল বন্ধ থাকে, সেই দেশে যদি একটা ভোটের ব্যবস্থা হয়, তাহলে আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে। একবারেই যদি আমরা সব কিছু করতে চাই, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আকাঙ্ক্ষা যেটা আমরা প্রত্যেকে প্রত্যাশা করতেছি, যে সেটি হলো এই, আমরা নিজেরাও তো কল্পনা করি নাই যে এখন তো ধরেন ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা মুক্ত ভাবে কথাবার্তা বলতে পারছি, তখন তো কথা বলার অনেকেই বলতো না, আমি বলে যেখানে গিয়েছি। তো সেখানে
বিএনপি কিন্তু পরবর্তী সময় জোর দ্বারা আন্দোলন একসাথে ছিল, একটি দফা প্রণয়ন করেছিল। একটি দফার মধ্যে যদি একটা দফাই যদি সঠিক মধ্যে বাস্তবায়ন করা যায়, তাহলে ফ্যাসিস্ট হওয়ার তার কোনো সুযোগ নেই। সেটি কোনটা? যে 5 বছর পর পর সংসদ ভেঙে যাবে, সরকার পদত্যাগ করবে, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীন নির্বাচন হবে। তাহলে জনগণের প্রত্যাশা পূরণ না করলে, জন আকাঙ্ক্ষা পূরণ না করলে, ব্যাংকে থেকে টাকা নিয়ে না দিলে, পাচার করলে, ঋণ খেলাপি হলে, দেশের টাকা বিদেশে পাচার করলে, আর সেই দলকে মানুষ ভোট দিবে? যদি ক্ষমতায় থেকে তো নির্বাচন করার সুযোগ নেই, একটারও তো সব সোজা হয়ে যায়। তারপরে আবার আছে যে পরপর 2 বছর বেশি, 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে প্রধানমন্ত্রী হয়ে যে বারবার আমি এটাই করব, সেই আকাঙ্ক্ষা সেখান থেকে হয়ে যাবে। আবার রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। আবার এই যে আমি যেমন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত 5 বছর সাজা দিল, উচ্চ আদালত 10 বছর সাজা দিল। এটা অদ্ভুত একটা ব্যাপার। ধরুন তারেক রহমানকে নিম্ন আদালত নির্দোষী খালাস দিল, উচ্চ আদালত 7 বছর জেল, 20 কোটি টাকা জরিমানা করলো। কেন? এই যে আমাদের দেশে বিচার ব্যবস্থা, বিচারক নিয়োগ পার্লামেন্টের মাধ্যমে সরকার ইচ্ছা করে নিয়োগ দেয়, সেই জন্য বিএনপির একটি দলের ভিতরে বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ হবে, বিচারক অপসারিত হবে। সেইটি যদি হতো তাহলে বেগম খালেদা জিয়ার সারা 5 থেকে 10 বছর হয় না, তারেক রহমান বিনা খালাস নির্দেশ হওয়ার পরেও 7 বছর জেল হয় না। আর আমরাও ওই যে সাজাপ্রাপ্ত, আমি তো প্রথম সাজাপ্রাপ্ত আসামি, আমি তো মিথ্যা মামলার প্রথম সাজাপ্রাপ্ত আসামি, আমি সহ সাধারণ ভাই, লিঙ্কন, স্বামী, বেলাল, মনীষ সহ 15 প্রথম সাজা, প্রথম উচ্চারণটা হয়েছিল এই বাংলাদেশের হয়েছে প্রথম কোটি উচ্চারণটা হাবিব সহ শাহজাহান, লিঙ্কনের 15 জনের জেল, 4 বছরের জেল জরিমানা। তো এইটা দিত না তো। আমার এই সাজা যখন বিশ্বাস করেন, সত্য কথা আমি সেই সময় বলেছিলাম, আমি যে কোর্টে মামলা চলছিল সেই কোর্টের যে ম্যাজিস্ট্রেটের বাইরে ছিল, পরে আরেকজন শুনানি করতো। একদিন আমাকে রাতের বেলা আর প্রশ্ন করেন রাতের বেলা কেন? ওই যে সকালবেলা যেতাম, সাজা দিতে হবে এই জন্য যতক্ষণ লাগবে ততক্ষণ কোর্ট চলবে। আমার কলা পাউরুটি খাওয়ার ভিডিও কিন্তু আছে, দেখছেন, মানুষ দেখছে। রাত যখন হয়ে গেছে, 8টা বেজে গেছে, কোর্ট চলতেছে। আমার ওর মোবাইলে চার্জ কতক্ষণ থাকে স্যার? আমার ওনার মাথার উপরে আমি চার্জ দিয়ে রাখছি, চার্জার একটা এই ছিল। উনি আমাকে বলতেছেন যে আপনি বাড়িতে কি ট্রেনে যান? কোন ট্রেনে যান? আমাকে চিনে যেহেতু, আমি ট্রেনে যাচ্ছি না, বাসে যাই। কোন বাসে? আমাদের এসবি বাস আছে পাবনা কুষ্টিয়া, ওই বাসের সিটি আমার বিছানা, ঘুমাতে ঘুমাতে যাই, কাজটা সেরে পরদিন এসে আবার আপনার কোর্টে আসি। এটা হলো আমার ইয়ে। রাতবেলা সাজা দিতে হবে বলে একদিন পর পরই কোর্ট চালালো। চালায় যখন রায় দিবে তখন যার কাছে কাজ তার বাড়ি আমাদের নাটোরে, তাকে লোক পাঠালাম যে তুমি কি সাজা দেবে, আমাদের উপর ঘোষণা করবে? তো বলছে হাবিব ভাইকে আমি সাজা দিতে পারবো না, আমার হাতে কলম দিয়ে হাবিব ভাইকে সাজা দিতে পারবো না, তবে চাকরি আমি হারাতে পারবো না। তো কী করলো? কোর্ট ট্রান্সফার করে দিল, সিএমএম করে দিল জসিম সাহেবের কাছে। তার কাছে লোক পাঠালাম, আমাকে তো চেনে জানে। জসিম বলছে যে সাজা তোমাকে দিতেই হবে, তার চাকরিতে থাকবে না। তো সাজা দেবো, তো জেলখানে থাকা লাগবে না, মানে 1 বছর সাজা দিলে জামিন সাথে হয়ে যাবে। তারপরে ওর রায় রেডি, আমি কিন্তু ওই দিনেই বলেছি, কিন্তু আমি তখন পাবনা ছিলাম, মিছিল করেছি, ওই দিনে আমি নিউজ 24 ওই ঢুকেই আমি টক শোতে বললাম। তখন উনি এজলাসে যাবেন যখন, রায় কিন্তু 1 বছরের সাজা, কথা আমাদের কনফার্ম হয়ে আছে, কিন্তু 1 বছরের সাজা যখন যাবেন তখন এনএসআই এসে তার হাতে ধরিয়ে দিলে এই যে এটা রায়। গিয়ে উনি বিরক্ত হয়ে গিয়ে ওখানে পড়ে শোনালেন, 2 বছর 4 বছর জেল, 5,000 10 লাখ জরিমানা দিয়ে বলে চলে আসে ভিতরে। এই হলো অবস্থা। এই ব্যবস্থা থেকে ফিরিয়ে আসার জন্য বা না হয়, সেই জন্য একটি দফার মধ্যে আসা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কিন্তু বিচারক অপসারিতভাবে নিয়োগ হবে। এবার আপনি আসেন যে এই ব্যবস্থাপনার ভিতরে আমরা আসি, 5 বছর পর পর নির্বাচন হবে, সরকার থাকবে না, তাহলে কি কেউ এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অব্যবস্থাপনা, নিজের পকেট ভরা সব কিছুর থেকে তো বিরত হয়ে যাবে। এখন এই যে বলেন জুলাই সনদ বাস্তবায়ন বলেন, জুলাই সনদ চূড়ান্ত যাই বলেন না কেন, যেই যাই গড়িমসি করি না কেন, রাজি হোক আর না হোক, আমার মনে হয় যে করতে সবাই বাধ্য হবে। তাহলে তো মানুষ উল্টার দিকে যাবে। তো 4টি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ, যে সঙ্গে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে, তারা 4টি পরামর্শ দিয়েছেন। একটি হচ্ছে যে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ।
4টি পরামর্শ তারা দিয়েছেন, 4টির মধ্যে আসলে কোনটি আপনি মনে করছেন যে এইটি হতে পারে, এইভাবে হওয়া সম্ভব? এখন তো না, গণভোট মানে এখন এটার জন্য গণভোট, এখন এটার জন্য গণভোট, এই মুহূর্তে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, নির্বাচন গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এখন আমার মনে হয় যে এর মধ্যে একটা যে কোনো একটা ফর্মুলা আপনার আসতে হবে এবং পরস্পর বিশ্বস্ততা থাকতে হবে। এইটা নিয়ে যদি আপনি জিদ ধরেন, আমি বলি কিন্তু আমি হতাশ না, আপনার কিন্তু পার্সোনাল কথা বলতে গেলে আমি কোনদিন এই কথা উচ্চারণ করিনি, আমার চোখের সামনে আমি দেখতেছি। এইটা নিয়ে যত প্যাচ করতে যাব, বাড়াবাড়ি করতে যাবে, সবগুলোকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জেলখানে ঢুকতে হবে। কেন? নির্বাচন না হলে তাই তো হবে। কে পাহারা দিবে? কে পাহারা দেবে? সেনাবাহিনী আর পাহারা দিবে? সেনাবাহিনী পাহারা 1 বছর দিল, তো দিয়ে তো দেখলো দেশের অর্থনীতি তলানির দিকে যাচ্ছে, দেশের যে পরিস্থিতি যে দ্রুত খারাপের দিকে যাচ্ছে, তো সেনাবাহিনী এই তাদের নিজেদের মেধা শ্রম এখানে মাঠে মাঠে থাকবে, রাস্তায় রাস্তায় থাকবে। সেনাবাহিনী তো এগুলি করার জন্য না, পুলিশের কাজ করার জন্য সেনাবাহিনী না। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ। তো সেনাবাহিনী বললো যে যাও, তোমরা একমত হতে পারো না, তোমরা যাও, করো, যা পারো করো। সেনাবাহিনী উঠে গেলে থাকবে সব? কি যে হবে, যারা আজকে ভাবতেছে যে আমরা জয় করে ফেলেছি, জয় করে ফেলবো, কথা কিন্তু সেটা না, পরিস্থিতি সেই জায়গায় থাকবে না তখন। জি, শাহ ইফতেখার তারিক, আপনি কি মনে করেন আসলে কোন পদ্ধতিতে আসলে জুলাই সনদটা বাস্তবায়ন হওয়া উচিত? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে 2-1টা বিষয় একটু বলা প্রয়োজন বলে মনে করছি। হাবিব ভাই বলেছেন যে এর আগে ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে, এগুলি সবগুলি তো আমরা জানি। আমার তো মনে হচ্ছে যে এবারও সেই শঙ্কা আছে, এবারও ভোট না হওয়ার শঙ্কা আছে বিভিন্ন জায়গায়। এই সংখ্যাটা ভোট না হওয়ার, আমরা তো সবাই বলছি যে ভোট হবে, আপনার কাছে কেন মনে হচ্ছে? এই জন্য না, ভোট হবে, কিন্তু সেই ভোটটা ওই রকম হতে পারে যে আগের মতোই। কারণ আমি তো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাকে যেতে হয়, সেই সুবাদে আমি যা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি যেভাবে তাদের শক্তিমত্তা প্রদর্শন করছেন, তাতে আশঙ্কা হচ্ছে যে ভোটের সময় অন্য কোনো রাজনৈতিক দল সেখানে টিকতে পারবে না। মানে প্রশাসনের পক্ষপাতিত্বর কথা বলছেন? প্রশাসনের কোনো পাওয়ারই নেই, প্রশাসন কোনো ভূমিকাই রাখতে পারছে না। যদি এখন রাখতে না পারে, তাহলে নির্বাচনের সময়, এত বিশাল কর্মযজ্ঞের সময় কিভাবে প্রশাসন ভূমিকা রাখবে? ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। এখন প্রকাশ্যে বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে আমাদেরকে বলা হচ্ছে অমুক দেশে পাঠিয়ে দিব, তমুক দেশে পাঠিয়ে দিব, একই কথা তো ওই আওয়ামী লীগ বলতো। তো এটা একটা শঙ্কার জন্ম দেয় আমাদের মধ্যে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি বের না হয়ে আসি, তাহলে ক্ষতি পুরো রাষ্ট্রের, পুরো দেশের, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপিও। সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব, বিএনপিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদেরকে একটা কমন জায়গায় আসতে হবে, যাতে আমরা যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমরা কোনো সুযোগ না দিই। 31 দফার কথা হাবিব ভাই বলেছেন। 31 দফায় জাতীয় সরকারের কথা বলা আছে। তো আমরা তো দেখছি যে জাতীয় সরকারটা ওনারাই ওনাদের দলীয় সরকারটাই জাতীয় সরকারের দিকে ওনারা যাচ্ছেন কিনা আমি জানি না ঠিক। কিন্তু জাতীয় সরকার হওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা সেটা হচ্ছে যে আমরা যে কথাটা বলেছি, আসেন পিআরএ আপনি নির্বাচন দেন, পিআরএ নির্বাচন দিলে সবার পার্টিসিপেশন সংসদে থাকবে, আপনার একটা জাতীয় সরকার করেন। এটা তো ঠিক যে এখানে সবচেয়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। অতএব বিএনপিকে দেশের কল্যাণের কথা চিন্তা করে এখানে জেদ করার কথা আমাদের হাবিব ভাই বলেছেন। আমি বলবো বিএনপি এইখানে একটা একরোখা মনোভাব না দেখিয়ে সবাইকে ওনার অভিভাবক সুলভ আচরণ বিএনপির পক্ষ থেকে আমরা আশা করি। তিনি বলেছেন 5 বছর পর ওনাদের 31 দফায় আছে সংসদ ভেঙে যাবে, নির্বাচন হয়ে যাবে। আমাদের আগে কি 5 বছর পরে সংসদ ভেঙে যাওয়ার কথা ছিল না? ছিল তো। তো নির্বাচন হওয়ার কথা ছিল তো। হ্যাঁ, সংসদ আগে ভাঙুক পরে ভাঙুক সেটা ভিন্ন বিষয়, কিন্তু 5 বছর পর ইলেকশন হওয়ার কথা ছিল। এবং কি চমৎকারভাবে আমাদের পতিত সরকারের প্রধানমন্ত্রী 5 বছর পরই নির্বাচন দিয়েছেন, কিন্তু সেই নির্বাচন থেকে কোনো রেজাল্ট দেশবাসী পায় নাই, দেশবাসীর চিন্তার প্রতিফলন সেই নিয়োগগুলোতে আসে নাই। বিচারক নিয়োগের কথা বলা হয়েছে, আমরা তো তাই বলছিলাম
যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মানে নিয়োগটা যেন সরকার না দেয়। এটা একটা ইন্ডিভিজুয়াল একটা টিম, সেখানে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, সেখানেও বিএনপির আপত্তি আমরা দেখতে পেয়েছি। তো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যদি সরকার সরাসরি নিয়োগ দেয় তখনই মানে এইভাবে বিচারকদের বা বিভিন্নদের নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণের সুযোগ আরোপিত হয়, ফেসিবাদ আসতে থাকে। উনি ওনার জেল জীবনের কাহিনী বললেন, আমি আমার জীবনে আমি যখন এই হাসিনা সরকারের আমলে জেলে যাই তখন, অথচ এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই, কিছু নাই, শুধু কিন্তু আমাকে জামিন দিচ্ছে না, একটার পর একটা কোর্ট বদলাচ্ছে, জামিন দিচ্ছে না। এই অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। তো এই জায়গা থেকে বের হওয়ার জন্যই তো অনেক রক্তের স্রোতের মধ্য দিয়ে একটা সুযোগ আমাদের সামনে এসেছে। সেই সুযোগটা আমরা সবাই কাজে লাগাতে চাই। আমরা এখন দেখছি যে আমাদের মধ্যে অনেক দূরত্ব, কিন্তু সবাই যদি আমাদের পরিণতির কথা চিন্তা করি তাহলে আমার মনে হয় বিএনপি এই উদ্যোগটা যত তাড়াতাড়ি গ্রহণ করবে যে আমরা একটা সমঝোতায় আসি, একটা জাতীয় সরকার গঠনের পথে অগ্রসর হই, পিআর এর মাধ্যমে আমরা নির্বাচনটা দেই। জি তারিক ভাই, আপনার কাছে আবারও আসবো। হাবিব ভাই, বিরতিতে যেতে হচ্ছে আমাকে এবার। যে দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। জাতীয় সরকারের একটি বিষয় তুলছিলেন তারিক ভাই। হাবিব ভাই, কি মনে হয় জাতীয় সরকারের সম্ভাবনা কতটুকু? আসলে আমরা তো আমাদের এই আন্দোলন করার সময় আমরা পরিষ্কার বলেছি তো যে সমস্ত আন্দোলনকারী শক্তিদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব, আমাদের ঘোষণা ছিল। তো তখন তো পেয়ার পদ্ধতির কথা আমরা চিন্তা করি নাই। আসছিল পেয়ার তো অপরিচিত জিনিস। এই যে এত দফা এত বিষয় নিয়ে আলোচনা, পেয়ার কিন্তু আসছিল না, হঠাৎ করে পেয়ার ওনারা নিয়ে আসলেন। এখন পেয়ার পদ্ধতি নির্বাচনের কথা উনি বললেন, তো ঠিক আছে, পেয়ার পদ্ধতি নির্বাচিত হবে, কে কোথা থেকে নির্বাচিত হবে আপনি জানতে পারবেন। কথা যারা বলছে যে আমি ধরেন পাবনা 4 থেকে নির্বাচন আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ দল আমাকে দিয়ে করাবে, মৌখিকভাবে বলেছিল, আমি কাজও করতেছি। আমার ওখানে ধানসির ভোট পেল সে ধরেন 2.5 লাখ, অন্য সংগঠন ভোট কম পেল, নাম বলতেছি না। তো ওখানে যে সেই সংগঠন বড় নেতা আমার সে বড় নেতা থেকে থাকে বা তার সংগঠনের যে বড় নেতা থেকে থাকে, তাহলে তাকে তখন যদি বলে যে এই জায়গাটা আমাদের ওই নেতাকে দেব, তাহলে সেখানে আমি কি ছাড়বো? আবার আরেকটা প্রতীক, ওনার প্রতীক বড় বেশি ভোট পেল ওই এলাকায় আছে না জায়গা বেশি, সেখানে দেখা যাচ্ছে বিএনপি বা জামায়াতের একটা বড় নেতা আছে, ওই সিট ভাগাভাগি তাকে দিতে হবে আসুন, তাহলে সেখানে সে কি ছাড়বে না? তাহলে কি লটারি হবে? সমস্যা আছে। যে নেপালে 12 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে। তো এখন দেশটা অর্থনৈতিকভাবে একেবারেই ভঙ্গুর এবং দীর্ঘদিন গণতন্ত্রহীন দেশ ছিল। সেই দেশে এখন পেয়ার পদ্ধতি গিয়ে এই বেলা এক সরকার আসবে, ওই বেলা আরেক সরকার আসবে। এবং পেয়ার পদ্ধতি আরেকটা বড় ঝুঁকি যেটা ওনারা মনে করতেছেন না, সেটাই আমি একদম আজকে কাগজে লিখে দিয়ে আমি দিয়ে তারিখ দিয়ে একেবারে যদি স্ট্যাম্প নিয়ে আসেন আমি স্ট্যাম্পে লিখে দেবো। পেয়ার পদ্ধতি হলে এতে আওয়ামী লীগ বিরোধী দলে আসবে। পেয়ার হলে আওয়ামী লীগ বিরোধী দলে আসবে। নির্বাচন না করতে বলে সে নির্বাচন করতে পারবে না। ভোটারকে আপনি ভোট বাদ দিয়ে দিয়েছেন। যে কোনো একটা দলের প্রতীক তারা বেছে নেবে, যে কোনো একটা দলের। অনেকগুলি দল নির্বাচন করবে না, ওই প্রতীক যে বেছে নেবে ওই প্রতীকে যারা নির্বাচন করবে। আওয়ামী লীগ তো বসে নেয়, প্রশাসন গিয়ে আওয়ামী লীগের বাইরে সমস্ত নির্দেশনা দিয়ে দেবে, ওই যে প্রতীক একটা প্রতীক, সেই প্রতীকের যে নাম মানুষটাকে তা না, ওই প্রতীকে সব ভোট দিয়ে দাও। আওয়ামী লীগের যে ভোট 20-25% ভোট ছিল আন্দোলনের সময়, না তারা ওই সমস্ত গণহত্যা করার কারণে বিভিন্ন কারণে আন্দোলনের মুখে পরাজিত হয়, বিতাড়িত হয়েছে। তাদের ভোটারটাকে চলে গেছে, ভোটারকে ভোট দিতে আসতে দেবেন না। পেয়ার সিস্টেম আমি বলে দিচ্ছি আপনাদের, পেয়ার সিস্টেম আওয়ামী লীগ মিনিমাম 60-70টা সিট পাবে তারা, মিনিমাম। এইটা আপনি দেখতে পাবেন না, জানতে পারবেন না।
যেমন আপনাকে বলি যে এইবার যে এই যে ডাকসু নির্বাচন হলো, এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নামে কোনো সংগঠন দীর্ঘ 15 বছর ধরে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেনি। তারা কি কোনো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বৃদ্ধি, আপনার বিদ্যুৎ লোডশেডিং, দেশে বিনা ভোটে নির্বাচন, এই যে সমস্ত হয়ে গেল, তারা ইসলামী ছাত্র শিবির নামে কোথাও গিয়ে মিছিল মিটিং করে প্রমাণ করেছে আমরা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আছি? নাই, সব ঢুকেছিল ছাত্রলীগের মধ্যে। এমনকি ডাকসু যিনি ভিপিজিএস, তাদেরকে দেখাতে পারবেন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা কোথাও ছিল না। এই যেদিন পতন হলো 5 তারিখে, সেদিন যদি তারা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি না হতো, এই ভিপিজিএস, তার ক্যাম্পাস থেকে বিতাড়িত হতে হতো। যেই পতন হলো তারা বললো আমি সিটিভির প্রেসিডেন্ট, আমার সিভিল সেক্রেটারি। এইবার সঙ্গে এই যে ছাত্রলীগের সাথে দীর্ঘদিন তারা মিছিলে গেছে, এই সরোদ্দিন বলেন, বিভিন্ন মিছিলে গেছে, বিশেষ ক্যাম্পাসে মিছিলে গেছে, এই যে দল বেঁধে গরু ছাগলের মতো ধরে নিয়ে গেছে ছাত্রলীগ মিছিলে, এরা গেল কোথায়? এই যে এরা একসাথে ছিল, সব হলে ছিল, সব বিশ্ববিদ্যালয় ছিল, একসাথে এক ইতে আবার এসে সব এখন শিবির হয়ে গেছে। ঠিক তেমনি আপনি দেখবেন না, আওয়ামী লীগ সব জায়গায় আছে, প্রশাসন সব জায়গায় আছে, সমস্ত জায়গায় আওয়ামী প্রশাসন, 2-1টা জায়গা বাদ। আজকে আপনি দেখতেছেন না বিভিন্ন জায়গায়, ব্যাংকে দেখতেছেন কি, আপনার বিশ্ববিদ্যালয় দেখছেন কি, আমরা মিছিল দেখছি ইদানিং, আপনিও নিশ্চয়ই জানেন বিষয়গুলো, ঝটিকা মিছিল দেখছি ইদানিং। এই তো সেটা নির্বাচন হতে বাদ দিতে পারবেন না, ভোটার তো বাদ দিতে পারবেন না। একটা প্রতীক বেছে নিন, একটা সে একটা ধরনের হাত কলা গাছ বা আম, মানে যে কোনো একটা দল প্রতীক আছে, অনেকের প্রতীক আছে না, বেছে নিল, সেই প্রতীকের পক্ষে চলে যাবে। এবং দেখেন এত প্রশাসনকে এত জামাত দেখা গেছে, শিক্ষা ডিপার্টমেন্টে বলেন, মানে মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, বিভিন্ন জায়গায় যদি জামাত নামে তারা থেকে থাকতো প্রকাশ্যে, চাকরি থেকে কবে বাইরে পাঠিয়ে দিত। বেঙ্গলকে পাঠিয়ে দিয়েছে না, তারা সব আওয়ামী লীগ ছিল। এখন আপনি যান ম্যাক্সিমাম জায়গায় ডিসি জামাত, ম্যাক্সিমাম জায়গায় এসপি এখন জামাত, বিভিন্ন জায়গায় প্রশাসন জামাত। আমি আজকে ফোন করেছি আপনার হৃদয়কে, যে আমার একটা রোগী ভর্তি আছে, আমার মিতা, সে ওটা জামাতি করে, হ্যাঁ, তোর ছেলে আবার ছাত্র দল করে। তা আমি একদিনকে বললাম, দেখো তো ওখানে একটা তো কয়েকদিন ভর্তি আছে, ওকে তো এনজিওগ্রাম করানোর ডেটই দিচ্ছে না। তো ভাই সবই তো জামাত, এত ছিল কোথায়? তো ঠিক এমনিভাবে নির্বাচন যখন হবে, পিয়ার পদ্ধতি যখন ভোট গণনা হবে, সব দিকে সবই হরিণ বাড়াচ্ছে দেখতেছি। সে একটা হরিণ পার্কে একদিন জানাবে, সব হরিণ 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 হরিণ। হরিণের আওয়ামী লীগ না, যে কোনো একটা প্রতীক বেছে নেবে। আওয়ামী লীগে বসে আছে, যে কোনো একটা প্রতীককে তারা বেছে নিয়ে বলবে, যেমন যে ইমরান খানের স্বতন্ত্র সব দাঁড়া এই করল না, ওই প্রতীক বেছে এই করে নেবে বেঁধে। এই যে যারা আজকে পিয়ার করতেছে, এই পিয়ার আলাদা সে নেই, পিয়ার গলার সেদিন কাটা হয়ে জানাবে, আমি বলে দিলাম। সাহিত্যিকার তারিক ভাই, আপনি অনেকক্ষণ ধরে বলবেন অপেক্ষা করছেন, আমিও আপনার কাছে আসতে চাচ্ছি। বলছিলেন যে আওয়ামী লীগ আবার বিরোধী দলে ফিরে আসবে যদি পেয়ার হয়, আর কি বলছেন যে গলার কাটা হয়ে যাবে আওয়ামী লীগের। চমৎকার। আমার হাবিব ভাই কিন্তু আসলে মূল জায়গাগুলিকে চিহ্নিত করেছেন। আমরা যদি একটু ঠান্ডা মাথায় হাবিব ভাইয়ের এই পয়েন্টগুলোকে একটু পর্যালোচনা করি, তাহলে আমার মনে হয় যে স্পষ্ট হয়ে যাবে। আপনার কাছ থেকে সেটি জানতে, যেমন প্রথমত উনি একটা যৌক্তিক পয়েন্ট উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে এক জায়গা থেকে একজন ইলেকশন করবে, মানে ভোট দিল, আর হলো সংসদ সদস্য হলো অন্য জায়গার, এই কথাটা প্রায়ই বলেন। আমি বলি কি, আসলে আমি হাবিব ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, হাবিব ভাই নিশ্চয়ই করেন, আমি হাবিব ভাইকে ইঙ্গিত করছি না। রাজনীতিতে মনে হয় পড়ালেখাটা খুব মানে আমরা বাদ দিয়ে দিয়েছি। পিয়ার সম্পর্কে এই যে পয়েন্টটা, এটা একেবারেই অযৌক্তিক প্রশ্ন। কেন অযৌক্তিক? দেখুন, পিয়ারের তো বেশ কিছু পদ্ধতি আছে। আপনি একটা বিভাগওয়ারি পিয়ার হইতে পারে, অথবা পুরো দেশের পিয়ার হইতে পারে। পুরো দেশের পিয়ার হলেও কোনো সমস্যা নেই। এটা তো এমন না পিয়ারে অমুক মার্কায় এত ভোট পেল, তারপরে সে প্যান্ডোরার বাক্স খুলে বলে দিল যে আমার সংসদ সদস্য হলো অমুক 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 অমুক। এটা হবে না, এটা হওয়ার নিয়ম তাই তো, মানে আমরা শুনছি যে এরকমই না, এটা তো নিয়ম না। আপনি পিয়ার বিভিন্ন দেশের এগুলি স্টাডি করে একটু দেখেন, যে আমাকে নির্বাচনের আগে আমাদের প্রার্থী তালিকা স্পষ্ট করতে হবে যে আমার এই 300 আসনের এই প্রার্থী, আরেকটা রাজনৈতিক দল করবে, আমি যেখানে যত পার্সেন্ট ভোট পাইলাম সেই অনুযায়ী আমি আমার সংসদে আমার সিরিয়ালে
প্রথম দিক থেকে আমি এটা পাঠাবো। এখন প্রশ্ন হলো যে আমি যে লোকগুলিকে পাঠালাম, 10টা লোক বা 100টা লোক আমি পাঠালাম, আমি তো শেষের দিকে আমার যে ইয়ারা আছে, মানে তালিকায় যারা আছে, তাদের ভোটারদেরকে আমি মূল্যায়ন করলাম না। বিষয়টা আসলে একেবারে সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ হচ্ছে সংসদ সদস্য কোনো এলাকার জন্য নির্বাচিত হন না। এটা আমাদের দুর্ভাগ্য। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলোকে সংবিধানের এই বিষয়টা সামনে আনে নাই, এবং তারা পরিকল্পিতভাবে সংসদ সদস্যদেরকে এলাকার একজন অপ্রতিদ্বন্দ্বী জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অথচ সংসদ সদস্যদের কাজ ছিল রাষ্ট্র ঠিকমতো চলছে কিনা, সরকার ঠিকমতো চলছে কিনা, তারপর আইন প্রণয়ন ঠিকমতো হচ্ছে কিনা, আইনের কোথায় ভুল আছে সেই জায়গাগুলি নির্ধারণের জন্য সংসদ সদস্য। এলাকার কালভার্ট অথবা স্কুল কলেজের জমিদারি করার জন্য কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয় না। কিন্তু আমরা বিগত দিনের সংসদ সদস্যদের আচরণ কি দেখেছি, আমার অনেক আত্মীয় স্বজন যারা সংসদ সদস্য ছিলেন তাদের কারবার তো আমি চোখের সামনে থেকে দেখেছি। তারা মনে হলো যে একেবারে আগের যে জমিদারি প্রথা ছিল অনেকটা সেই জমিদারি প্রথা তারা পালন করছেন। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই ব্যবস্থার কারণে। অথচ যদি পিআর হয় তাহলে এটা হবে না। নেপালের কথা আমাদের হাবিব ভাই বলেছেন। নেপাল সম্পর্কে বলতে গেলে একটু জানতে হবে, নেপালে কিন্তু পিআর পদ্ধতি নাই। নেপালে আছে মিশ্র পিআর পদ্ধতি, এবং সেই মিশ্রর অবস্থান কতটুকু জানেন? মাত্র 10%, বাকি 90% হচ্ছে প্রথাগত পদ্ধতি। তো 10% না হয়ে এটা যদি 100% হইতো তাহলে এই পরিণতি হয় না নেপালের। দেখেন, সরকারকে পরিবর্তন করার জন্য রাজপথে যেতে হলো। আমরা তো ওই জায়গাটা থেকে ফেরত আসার জন্যই যে রাজপথকে আমরা অস্থিতিশীল করতে চাই না, জনগণকে আমরা আর ভোগান্তির মধ্যে ফেলতে চাই না। আমি আর কয়েকটা প্রশ্ন যদি না বলি ভুল থেকে যাবে। পিআর হলে আওয়ামী লীগ আসবে। হাবিব ভাইয়ের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলছে পিআর না হলে আওয়ামী লীগ আসবে। কারণ স্বতন্ত্র পদে আওয়ামী লীগ আসবে, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। জাতীয় পার্টির মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসবে, আপনি আটকাতে পারবেন না। কিন্তু পিআর হলে এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার প্রার্থী তালিকা তো আমি একদম স্পষ্ট করব আগেই। অতএব আমি কি আওয়ামী লীগকে এখানে বহন করব বা আরেকজনকে বহন করব? যদি কেউ বহন করে, পুরা জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে এরা আওয়ামী লীগের রেপ্লিকা। তো অতএব এটা পিআর, এই যুক্তিটা আমার কাছে আসলো না। স্থিতিশীলতা, পিআর হলে অস্থিতিশীল হয়ে যাবে দেশ। আমি একটা আপনাকে ডাটা দিতে চাই। আমি হাবিব ভাইও যদি এই ডাটাটা দেখেন যে সারা বিশ্বের, অনেকে বলেন যে তৃতীয় বিশ্বের দেশগুলিতে অস্থিতিশীল হয়ে যাবে, তৃতীয় বিশ্বের জন্য পিআর না, পিআর হচ্ছে উন্নত রাষ্ট্রগুলির জন্য। আপনি যদি ডাটা দেখেন যে তৃতীয় বিশ্বের কোন কোন দেশে পিআর আছে এবং স্থিতিশীল আছে, তার মধ্যে আমি একটা নাম বলি, দক্ষিণ আফ্রিকা। আপনি কি শোনেন যে দক্ষিণ আফ্রিকায় যে বারবার সরকার পরিবর্তন হচ্ছে না? তো নামিবিয়া, আফ্রিকার 2টা দেশের কথা আমি বললাম, ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়ে, চিলি, কোস্টারিকা, এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, ব্রাজিল, ওই আরেকটা দেশ ছিল ব্রাজিল, কই এগুলিতে তো পিআর আছে, পূর্ণ পিআর, কিন্তু তারপরে সেখানে অস্থিতিশীল হচ্ছে না। এবং এটা বলতেও পারবেন না যে এটা উন্নত দেশ। গতকালকে একটা টকশোতে একজন বলছিলেন যে আমাদের দেশের মানুষ শিক্ষিত না, অশিক্ষিত, তারা পিআর বুঝবে না। এসেই আমি একবার স্পষ্ট করে বলতে চাই যে যদি আমাদের হাবিব ভাইরা মানে বিএনপি পিআর না চায়, পিআর মানে কি? মার্কায় ভোট। আর এফপিটিপি মানে যেটা আগে ছিল, এটা মানে কি? ব্যক্তিকে ভোট। তাহলে মার্কাটা বন্ধ করে দিই। আপনারাই প্রস্তাব দেন যে সংসদ নির্বাচনে মার্কার দরকার নাই, ব্যক্তির হিসাবে যারা আসবে সেই ব্যক্তিরা যে দলকেই দিবে সেই দল আসবে। কি হবে পরিণতিটা? এখন গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, মানে ব্যক্তিও করবেন আবার মার্কাওই করবেন। তাহলে তো দুইটা তো মানে এটা হয় না। হয় আপনি ব্যক্তিতে যান, যে আমরা যেমন ইউনিয়ন পরিষদে এখন হচ্ছে যে কোনো মার্কা দেওয়া হবে না, জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেওয়া হবে না, দেখি কার কত শক্তি আছে। আর যদি বলেন যে হ্যাঁ মার্কায় ভোট হবে, তাহলে ব্যক্তি অফ রাখেন। কারণ যখন মার্কা এবং ব্যক্তি এক হয়, তখন আমার আসনের যিনি আছেন তিনি যে কোনো মূল্যে 500 কোটি টাকা খরচ করে হলেও, 100 কোটি টাকা খরচ করে হলেও একজন যে বিজয়ী হবে এমন প্রার্থীকে তার ভোটগুলি ছিনিয়ে নেওয়ার যাবতীয় প্রক্রিয়া সে অবলম্বন করে। এটা আমাদের জন্য অশনি সংকেত। আমার মনে হয় এই বিষয়টা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরও আন্তরিকভাবে উপলব্ধি করবে। কারণ হচ্ছে না হলে আমাদের সকলের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে, এটা আমরা চাই না। জি তারিক ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। তিনি বলছেন যে পিআর না হলেই বরং সমস্যা বাড়বে, আপনি বলছেন পিআর হলেই সমস্যা হবে। আমার প্রিয় ভাই, আমরা আসলে মাঝখানে আছি। জনগণকে বলতে চাই
যে এই পিয়ার বোঝার জন্য লেখাপড়া খুব বেশি দরকার পড়ে না। আমাদের বাংলাদেশে পিয়ার সিস্টেম নাই, এখন তারা যদি আমাদের মানুষকে বোঝাতে পারে তাহলে তারা আপত্তি নেই। আমার মনে হয় যে তারা এইটাই তাদের ইশতেহারে এটা দিক। এবার যাই হোক, আগামীতে আমরা পিয়ার পদ্ধতিতে আসতে চাই, দেশের মানুষকে নিয়ে আসতে চাই, তাহলে সেই ইশতেহার মানুষ যদি মনে করে যে সঠিক, তাহলে তাদেরকে ভোট দেবে। আচ্ছা, পিয়ার না হলে কি জাতীয় সরকার হতে পারে নাকি? এরকম হতে পারে, কোনো হতে পারে, সম্ভাবনা আছে? পারে তো, হতে পারে। এখন দেখেন যে আমার ভাই বললেন যে আমরা বুঝলাম না, বুঝি না, বা আমাদের দল এটা, আমরা কথা হলো যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে কি করবেন? তারা কি নির্বাচন করতে পারবেন এই দেশের মানুষ? না, তারা যদি কেউ মনে করে আমি নির্বাচন করবো, তাদের পিয়ারে কোন সিস্টেমে আপনি ফেলবেন? কীভাবে তাদের নির্বাচিত করবেন বলেন তো? আছে কি বলেন, সেটা ব্যাখ্যা তো দেননি আপনারা। না না, এটা যখন আপনারা যখন একমত হবেন যে আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ারের এই সমস্যা আছে, হয় না তো, আপনাদের ব্যাখ্যা দিতে হবে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এটা হবে। এখন ধরেন সংখ্যালঘু সম্পদ আছে, হিন্দু সম্পদ আছে, 8-9% ভোট আছে, তাদের কি করবেন? তারা কি করবে? তারা যদি মনে করে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন করতে, আমরা হিন্দু একটা আমাদের মার্কা, তাহলে তারা ধরেন 10%, 8% ভোট, 9% ভোট, 100 যেমন আপনি দেখছেন তো, যখন দেখছেন না বিবি 10টা ভোট পাইছে। তো যখনই আপনার পেয়ার সিস্টেম হবে, তাহলে 9% ভোট পায়, তাহলে কতটা আসন পাবে? গেল একটা। যারা গাঁজা খায় না, নওগাঁ দিকে যাই দেখবেন গাঁজাখোরে ভরা, কয়েক লক্ষ গাঁজাখোর আছে, 50 লাখ গাঁজাখোর আছে, কিন্তু তার বেশি। এই 50 লাখ গাঁজাখোর যদি বলে আমাদের গাঁজা মার্কে একটা আমাদের প্রতীক দিতে হবে, তাহলে দেখবে যে অন্তত 20টা-15টা আপনার এই গাঁজাখোর চলে আসছে। তারপরে আবার এখন ধরেন আরও ধরেন এরকম অনেক কিছুই আছে। তারপর ধরেন আপনার যদি ধরেন আমাদের ভিক্ষুকের অসম্মান করতেছি না, তারা যদি মনে করে যে আমরা ভিক্ষুক আছে মিনিমাম 1 কোটি কাছাকাছি, আর জানেন রাস্তাঘাটে সব জন ভিক্ষুক মিলে এরকম আমার ভিক্ষা ঝুলি আমাদের একটা মার্কা, তাহলে আমাদের মার্কা দিতে হবে। আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো আমরা ভোটার, তাহলে ভিক্ষা ঝুলি মার্কা আবার অধিকার আছে, অধিকার আছে তো অবশ্যই। তো এইভাবে বিভিন্ন করলে এখন আমরা ওই জায়গাতে এখন যাইনি। আমাদের ওই জায়গায় যে আমাদের দেশে ভোটটা যখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে, ভারতে ভোট হয়, সেখানে কিন্তু আসন ভিত্তিকই কিন্তু এমপি সেখানে নির্বাচিত হচ্ছে। ওখানে ভোট হয় 5 দিন 7 দিন ধরে হয়, বড় দেশ, ভোট হয়, ভোটগুলি থাকে সরকারের খাতে জমা। আর আমাদের এখানে ব্যালট বাক্সের নিমারে দৌড়। তো সেখানে যদি আপনি এইটা করতে চান, এটা একটা সিস্টেমে আসতে পারে, একটা সময় আসতে পারে যে ঠিক আছে। তো যে দেশে ব্যালট পেপার বাক্স নিয়ে দৌড় মারে, যে দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থী বলে যে আমার ভোটটা গেল কোথায়, এখন তাকে বলতে হবে যে আমার ভোটটা, আবার আরেকজন ভিপি নাকি বলেছে, আমি সঠিক আমি জানি না, যে আমার ভোটটা তো আমাকে দেইনি, আমার সে যোগ্য মনে করছে অন্যজন, তো আমাকে ভোটটা দিল কে? আমাকে ভোটটা দিল? তো এই যে আমাদের দেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলতেছে আমি যাওয়ার আগে আমার ভোট হয়ে গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে বলছে একদম ওপেন যে আমি ভোটটা দিতে পারিনি, আমার ভোটটা দেওয়া হয়েছে। এবং দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনের সাথে দ্বৈত ছিলেন, তাদের এক সময় বিচারের আওতায় তারা আসতে হবে। কেন? প্রথমে 3 ঘন্টা তারা কালি দেয়নি, তারপরে চিল্লাচিল্লি করার পর তার বদ উদ্দেশ্য, তারপরে তখন কালি দেওয়া শুরু করলো, অবসনীয় কালি দেওয়ার কথা, কালি নাকি দিয়ে ওইটুকু যাওয়ার সঙ্গে সঙ্গে কালি এমনি মানে মুছে যায়, ফোন দিলে মুছে যায়। তারপর আরেকটা ছেলে বলতেছে কালি দিচ্ছেন এই কারণে পরে যে ভোটগুলি আসতেছে না, সেই ভোটগুলি আরেকজনকে দিয়ে আসতেছে। তো এই যে অনিয়মে ভরা যে দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শিক্ষকরা জালিয়াতির সাথে জড়িত, সরাসরি শিক্ষকরা জালিয়াতির সাথে জড়িত, সেই দেশে যদি আপনি একবার সব ঠিক করতে যান, তাহলে কি হবে? যত মেধাবী ছাত্রী হোক না কেন, তাকে 1 2 পড়ে 5-এ যেতে হবে। জি, আসলে সামনেই সেই সিদ্ধান্ত হবে। আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করব তারিক ভাইকে দিয়ে শেষ করব। একটি ইশরাক হোসেনের একটি পোস্ট দিয়েছেন, আমি সেটি আপনার উদ্দেশ্যে উল্লেখ করতে চাই। সেই পোস্টটি, অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানকালে যারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে, দুইটা একই জিনিস। তাদের ক্ষমতা চাই, দেশ তাদের প্রভুদের। এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লা গেছে। ইশরাক হোসেন লিখেছেন, বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই। দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিছের চামড়া তুলে নেওয়া হবে।
দেশের জন্য জীবন দিয়ে দেব, তবু ৭১ আর ২৪ এই দুই প্রজাতির রাজাকারদের হাত হতে বা অন্য কোনো দেশের দালালদের কাছে নত হব না ইনশাআল্লাহ। তারিক ভাই, শেষ করবেন আপনি। জি, আমি একটা একটু সামান্য, হাবিব ভাই আরও কিছু যৌক্তিক পয়েন্ট উত্থাপন করেছেন, যেমন পিআর তো আসলে বুঝাতে হবে মানুষকে। আসলে হাবিব ভাই, মানুষ কিন্তু পিআর বুঝে গেছে। আপনি কিছুদিন আগে একটা জরিপ দেখেছেন যে 71% মানুষ পিআর চায়, আর সম্প্রতি আরেকটা জরিপ হয়েছে এই 4-5 দিন আগে, সেখানে সমস্ত গণমাধ্যমে আসছে জরিপটা, 71 থেকে 83-তে চলে আসছে। মানুষ পিআর অনেক আগে থেকেই বুঝে, আমাদের হাবিব ভাইরাও বুঝেন, ওনাদের যে মিডিয়া মুখপাত্র বলা চলে অনেকটা, রুমিন ফারহানা, উনি তো পিআরের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তো পিআর মানুষ বুঝে, মার্কায় ভোট মানুষ বুঝে। এবার আসি স্বতন্ত্র প্রার্থীর কথা উনি উল্লেখ করেছেন। স্বতন্ত্র প্রার্থীর কথা, এটা কোনো জটিলতা নাই। আপনি যেই সব দেশে পিআর আছে তাদের এটা স্টাডি করলেই তাদের এখানেও স্বতন্ত্র প্রার্থীর অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। আমি সময় থাকলে এটা করতাম। সময় একেবারে নেই, আমাকে শেষ করতে হবে। জি, আমি শেষ করে দিই। আমাকে আধা মিনিট দিতে হবে। অবশ্যই। হিন্দুদের পার্সেন্টেজ হিসাবে তারা যদি সবগুলি ভোটও যদি একটা বাক্সে পড়ে, যতজন সংসদ সদস্য হবেন ওনারা তার চেয়ে বেশি সংসদ সদস্য এর আগে নিয়েছেন। আমি স্টাডি করে দেখেছি। অতএব কোনো সমস্যা নাই। আমাদের হিন্দু ভাইরা কি এদেশের নাগরিক না? আর হিন্দুদের মধ্যে সব যে একজোট হবে এরই বা গ্যারান্টি কি? গাঁজাখোরদের কথা বলছেন হাবিব ভাই, মানে গাঁজাখোরদের কথা বলছেন, উন্নত যাদের একটু বেশি পয়সা দিয়ে মদ টদ কিনতে হয় তাদের কথা বলেন নাই। ওই সমস্ত ব্যক্তিরাও যে সংসদে কাদের মাধ্যমে গেছে তাও কিন্তু আমরা জানি। আচ্ছা, ওনারা তো মিশে গেছে আমাদের সাথে। যাই হোক, এবার আসে ভিক্ষুকের কথা। আচ্ছা, আমি আমার একটা কথা বলতে হাবিব ভাই, আমি একটু শেষ করে দিচ্ছি। আপনার দুইটা ভিক্ষুকরা যদি আলাদাই করে, তারা যদি মনে করে যারা সমাজের টাকার পাহাড় নিয়ে নিজেরা মানুষের উপর জুলুম করেছে, ভিক্ষুকরা যদি আলাদা দল করে, আলাদাই করে, এটা আমি দেশের জন্য কল্যাণকর মনে করি। সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে না, এই জন্যই তো আমরা পিআর চাচ্ছি। ব্যালট বাক্স নিয়ে দৌড় মারে, যদি আগের এফপিটিভি পদ্ধতিতে হয় তাহলে ব্যালট বাক্স নিয়ে দৌড় মারবে। পিআর হলে আমাদের দেশে ব্যালট বাক্স নিয়ে দৌড় মারবে কারা? আমরা প্রস্তুত আছি। এখন মারার কথা বলে আগে আমি শেষ করি। এই যে উনি দুইটা দিলেন না, ডাটা দিলেন না, এই ডাটাটা 100% ভোটের 100% ভুল। আমরা বিএনপির ভোট তো আমরা 20-30-40-30% তো আমরা আছি। তা 30% বাদ দিলে কি 71 হয়? আমরা তো চাই না। এটা আমরা জরিপ দিই নাই হাবিব ভাই, ওই জরিপ সঠিক না। এবং ওই জরিপের পক্ষে প্রথম আপনার দলের আমি মুখ খুলেছে বদিউল মজুমদার। সেই বদিউল মজুমদার লাস্টে বললেন যে পেঁয়াজ সিস্টেম আসলে এই বেলা সরকার একটা, ওই বেলা একটা। কারণ উনি ঐকমত্য কমিশনে আছেন তো, এইজন্য এটা বলছে। তো এটা উনিও লাস্ট পর্যন্ত পদ্ধতিকে উনি চাঁদ না এই মুহূর্তে যে সরকার অস্থিতিশীল দেশ এখন অর্থনৈতিকভাবে ভঙ্গুর, সেই দেশে এখন পেঁয়াজ সিস্টেম বলে দেশটা আর সামনে দিকে এগিয়ে যাবে না। আর এই যে জরিপ না, এই জরিপটা সঠিক না। জি, আমরা আজকে শেষ করব। আপনাদের একটু একটা মিনিট, যে বক্তব্য ইশরাকের বক্তব্যটা বলছেন হাবিব ভাইদেরকে আমি শুধু এতটুকু বলবো, আমি হাবিব ভাই বলবো, যে ভাষা বিএনপির পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি এটা আমাদেরকে ব্যথিত করে এবং মানুষকে বিক্ষুব্ধ করে। আমি ওর সাথে একমত। আমি একটা কথা বলে, আমি এইটুকুর সাথে একমত। ৭১ সালে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমিও আছি, কিন্তু 24-এর পক্ষে আমি। 24টা আমি করছি। আমি তো 24-এর মিছিল করেছি। আমার ভাই তো 24 শহীদ হয়েছে। আমরা তো হাজার হাজার গ্রেপ্তার হয়েছে, আমাদের হাজার হাজার লোক আহত হয়েছে। এসটা কথা বলতে গিয়ে কোনটা বলেছে, কোর্ট কীভাবে করেছে, মানে এসটা বুঝে শুনে এই কথা বলার কথা না। 24-এতে এসটাকেও তো ফেসবুক ওটা আমি সঠিক ধরলাম না। শেষ করতে হচ্ছে আমাকে, সময় একেবারে শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।